আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকে ত্রিপলি এভরিডে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ইলেকট্রিক্যাল সার্কিট 1 এর। আমরা গত ক্লাসে কিন্তু মোটামুটি কেভিএল কেসিএল এর বেসিক সহকারে একটা ম্যাথ আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা দ্বিতীয় ম্যাথটা আমরা আলোচনা করব, 2 নম্বর ম্যাথ। এই ম্যাথটাও আসলে বই থেকে নেওয়া হয়েছে, মোটামুটি ভালো একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এখন আমরা সর্বপ্রথম এখানে একটা সার্কিট দেয়া আছে, বলা আছে যে নিচের সার্কিটে কারশফের সূত্র প্রয়োগ করে প্রত্যেক শাখার কারেন্ট বের করো। এখন এইখানে কিন্তু কেভিএল কেসিএল, কারশফ ভোল্টেজ ল, কারশফ কারেন্ট ল, এই কারেন্ট ল এবং ভোল্টেজ ল, এই দুইটা জিনিসের ভিতরে ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে যে এই দুইটা জিনিস আসলেই কি। কেভিএল মানে হলো এখানে শুধু ভোল্টেজ ইউজ হবে, আর কেসিএল মানে হলো এখানে শুধু কারেন্ট ইউজ হবে। এখন এই যে এই ম্যাথগুলায় কোনো প্রকার কারেন্ট নিয়ে কোনো প্রকার ঝামেলা নাই। কারেন্টের ব্যাপারটা, কনসেপ্টটা আপনি নর্মালি দেখলেই বুঝবেন। যেমন এই সার্কিটটা যদি আমরা লক্ষ্য করি, দেখেন এখানে 42 ভোল্ট, এখানে 84 ভোল্ট, দুইটা ভোল্টেজ সোর্স আছে। এখন আমাদের মনে করলাম যে এইখানে কোনো কারেন্ট প্রবাহের দিক নাই, আমরা দিকটা দিয়ে নিব। তাহলে এই ভোল্টেজ সোর্সের বড় দাগ যেই দিকে, ওই দিক থেকে কারেন্টটা প্রবাহিত হবে। তাহলে এই প্রথম ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটার নাম আমরা দিলাম I1 কারেন্ট। এবং দ্বিতীয় ভোল্টেজ সোর্স 84 ভোল্টেজ সোর্সের এই বড় দাগের এই দিক থেকে কারেন্টটা প্রবাহিত হবে। তাহলে দ্বিতীয় সোর্স থেকে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটার নাম দিলাম আমরা I2। তাহলে দেখেন আমরা এইখানে বি বিন্দু যদি লক্ষ্য করি, এই বি বিন্দুটাতে কিন্তু আমার এই I1টাও বি বিন্দুতে আসবে, I2টাও বি বিন্দুতে আসবে। এই দুইটা মিলে তারপরে কিন্তু এই I3 এই দিকে যাবে। তার মানে I3 কারেন্ট কিন্তু এখান থেকে I1 এবং I2 দুইটা যুক্ত হয়ে I3 এর দিকে যাচ্ছে। এই কারণে I3 কারেন্ট বলতে পারবো I1 এবং I2 এই দুইটার যোগফলের সমান। এই হলো কারশফের সূত্র। এখন আমরা বলতে পারি বি বিন্দুতে কেসিএল প্রয়োগে I3 ইজুগাল টু I1 প্লাস I2। ক্লিয়ার? তাহলে এইখানে আমরা যদি এখন আমরা একটু ক্যালকুলেশনে আসি, ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এখানে অ্যাজ এভরি কম্পোনেন্ট, অর্থাৎ প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আমার দুইটা সাইন থাকবে, একটা পজিটিভ সাইন আর একটা হলো নেগেটিভ সাইন। এখন আমরা কিন্তু এর আগের বেসিক ক্লাসটা যারা দেখেন নাই তাদের কিন্তু এই ক্লাস বুঝতে কিছুটা কঠিন হবে। যেমন এখানে বলছিলাম যে রেজিস্ট্যান্সের আসলে নির্দিষ্ট কোনো প্লাস মাইনাস নাই, নির্দিষ্ট কোনো সাইন নাই। এই সাইনটা দিতে হবে কারেন্ট প্রবাহের উপর ভিত্তি করে। কোন রেজিস্ট্যান্সের যেখান থেকে কারেন্টটা ঢুকবে সেটা হবে পজিটিভ, এবং যেখান থেকে বের হবে সেটা হবে নেগেটিভ। তাহলে এখানে আমরা তো এই ভোল্টেজ সোর্স দুইটা অনুযায়ী ডিরেকশন তো আমরা দিয়ে রাখছি। তাহলে আমরা এখন যদি আসি ক্যালকুলেশনের ক্ষেত্রে, তাইলে এই ডিরেকশন অনুযায়ী যদি কাজ করি, আমরা জানি যে 3 ওহমের এখান থেকে ভোল্টেজটা, এখান থেকে কারেন্টটা ঢুকছে, এখান থেকে বের হয়েছে, তার মানে এই সাইডটা হবে পজিটিভ, এই সাইডটা হবে নেগেটিভ। তাহলে দেখেন 3-এর এই সাইডটা হয়েছে পজিটিভ, এই সাইডটা হয়েছে নেগেটিভ। এখন 12-র এখান থেকে ঢুকছে, এখান থেকে বের হয়েছে, তার মানে 12-র এই সাইডটা হবে পজিটিভ, এই সাইডটা হবে নেগেটিভ। 12-র এই সাইডটা হবে পজিটিভ, এই সাইডটা হবে নেগেটিভ। এবং 6-এর এখান থেকে কারেন্ট ঢুকছে, এখান থেকে বের হয়েছে, মানে উপরের পাশটা পজিটিভ, নিচের পাশটা নেগেটিভ। আমরা সাইনটা দিয়ে নিলাম। এখন আসলে কোনো বইতে কিন্তু এভাবে করানো থাকবে না যেভাবে আমি করাচ্ছি। এখানে যেহেতু আমরা কেভিএল প্রয়োগ করব, কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করব, এই কারণে আমরা প্রত্যেকটা স্থানের ভোল্টেজ আমরা এইখানে লিখে নিছি। যেমন এইখানের ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি ইজ ইকুয়াল টু আই আর, এখানের ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু আই আর। এখান থেকে প্রবাহিত কারেন্টের মান হলো I1,
এবং আর এর মান হলো 3, তাহলে আমরা এইখানের ভোল্টেজ বলতে পারবো 3i1। ওই ভোল্টেজটাই জাস্ট এখানে ইউজ করছি 3i1, যেন পরবর্তীতে আমার আর ওই গুণ টুন দেওয়া না লাগে, অত ঝামেলা যেন না করা লাগে। দ্বিতীয় কম্পোনেন্ট যখন দেখবো, এখান থেকে কারেন্টের মান হলো i2, রেজিস্ট্যান্সের মান 12, তাইলে এইখানে আমরা বলতে পারি 12i2 হবে ভোল্টেজ, 12i2। এখানে কিন্তু হবে 6i3, কারণ কি কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফলেই ভোল্টেজ। নর্মাল কনসেপ্ট, ইজি কনসেপ্ট। এখন এইখানে 42 ভোল্ট, এখানে তো আর কিছু করা লাগবে না, কারণ কেভিএল নিয়ে কাজ করব, ভোল্টেজ থাকলেই হয়েছে। এখানে তো 42 ভোল্ট আছে, তাহলে এখানে আর কাজটা করব কি? এখানে তো ভোল্টেজ ছিল না, এই কারণে কারেন্ট এবং রেজিস্ট্যান্স গুণ দিয়ে ভোল্টেজটা নির্ণয় করে নিলাম। এখানে ভোল্টেজ আছে 84 ভোল্ট, সরাসরি 84 বসবে। 42 ভোল্ট, সরাসরি 42 ভোল্ট বসবে। এখানে আই হলো i1 এবং আর হলো 3, তার মানে 3i1। এখানে আই হলো i2, রেজিস্ট্যান্স আর এর মান হলো 12, তাহলে 12i2। আর এইখানে হলো আই আর ভোল্টেজের মান, আই এর মান i3 এবং আর এর মান হলো 6, তাহলে 6i3 আমরা বলতে পারি, 6i3 আমরা বলতে পারি। এখন আমরা প্রত্যেকটার সাইন কিভাবে দিলাম বুঝলাম, প্রত্যেকটার ভোল্টেজও আমরা একত্রে বের করে নিলাম। এখন ভোল্টেজ সোর্সের সাইন দেয়া তো আমরা জানি যে বড় দাগটা সবসময় পজিটিভ হবে, ছোট দাগটা নেগেটিভ। এবার সব বড় দাগটা হবে পজিটিভ, ছোট দাগটা হবে নেগেটিভ। এই অনুযায়ী আমরা কি করলাম, আমরা এখানে সাইনটাও দিয়ে নিলাম। এখন আমরা দুইটা লুপ থেকে, বিগত ম্যাথগুলোর মতো দুইটা লুপ থেকে আমরা দুইটা সমীকরণ বের করতে পারবো, ইকুয়েশন বের করতে পারবো। ফার্স্ট টাইম আমরা এই যে এ বি ই এফ এ, এই টোটাল একটা লুপ, এই লুপে আমরা কেভিএল প্রয়োগ করব। তাহলে আমরা বলতে পারি এ বি ই এফ এ, এই টোটাল লুপটাতে আমরা একটা কেভিএল প্রয়োগ করব। দুইটা লুপ কিন্তু আমার আছে, একটা হলো এ বি ই এফ এ, আরেকটা লুপ হলো বি সি ডি ই বি, এই দুইটা লুপ। সর্বপ্রথম আমরা এ বি ই এফ এ লুপে কেভিএল প্রয়োগ করব। তাহলে আমরা বলতে পারি এ বি ই এফ এ লুপে কেভিএল প্রয়োগ করে। এখন কেভিএল প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, যে এখানে আমি একটা দুইটা তিনটা ভোল্টেজ আমি জানি। এই লুপেও যদি চিন্তা করি, এই লুপে একটা দুইটা তিনটা ভোল্টেজ আমি জানি, দুইটা লুপে তিনটা করে ভোল্টেজ জানি। এখন আসলে কোনটার ভোল্টেজ কত সেটাও আমরা আপাতত নির্ণয় করে নিছি। এখন আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, অবশ্যই কিন্তু এখানে আমরা যে কোনো একটা সাইন আমার ধরতে হবে, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যে কোনো একটা সাইন আপনি ধরবেন। তো আমরা যে কোনো একটা সাইন ধরলে পরবর্তীতে কি করব, একটা সাইন বাদ দিয়ে আরেকটা ধরতে হবে, একটা সাইন বাদ দিয়ে একটা ধরতে হবে। আমরা মনে করলাম এভাবে লুপটা করব। তাহলে আমরা প্রথমে 3i1 এর সাইনটা পজিটিভ ধরে নিলাম, তাহলে প্লাস 3i1, এই দিকে ঘুরবো কিন্তু, তাহলে 3i1 প্লাস ধরছি, তারপরে একটা সাইন বাদ দিয়ে আরেকটা ধরতে হবে। তাহলে প্রথমে প্লাস ধরলে মাইনাস বাদ দিয়ে কি পরেরটা প্লাস আসতেছে না, তাহলে প্লাস 6i3 বলা যায়, প্লাস 6i3। লাস্ট আপনি কি ধরলেন, প্লাস ধরলেন, তাহলে একটা সাইন বাদ দিয়ে আরেকটা ধরতে হবে না, তাহলে মাইনাস বাদ দিয়ে মাইনাস ধরতে হবে, -42 ইকুয়াল টু আপনি 0 বলতে পারেন। এই হলো কেভিএল এর নিয়ম। টোটাল লুপটা ঘুরে সব ভোল্টেজ গুলা যোগ করবেন, কিন্তু যোগ করার নিয়ম হলো আপনি প্রথমে যেই সাইনটা ধরবেন পরবর্তীতে একটা সাইন বাদ দিয়ে আরেকটা ধরতে হবে, একটা সাইন বাদ দিয়ে আরেকটা ধরতে হবে, একটা সাইন বাদ দিয়ে আরেকটা ধরতে হবে, এই নিয়ম। যেমন এখানে প্লাস ধরছেন, পরবর্তীতে দেখেন মাইনাস বাদ দিয়ে প্লাস ধরছেন, পরবর্তীতে দেখেন আবার মাইনাস বাদ দিয়ে মাইনাস ধরছেন। ক্লিয়ার? এইভাবে আমরা প্রথম সমীকরণটা আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে 3i1 প্লাস 6 এর জায়গায় 6 বলতে পারি। আমরা কিন্তু i3 এর মানটা আগে বের করে নিছি, যে i3 ইকুয়াল টু বলতে পারবো i1 প্লাস i2, তাহলে i3 এর পরিবর্তে বলতে পারবো i1 প্লাস i2। এখন -42 আমরা অন্য পাশে নিয়ে গেছি, -42 এই পাশে ছিল বিয়োগ অবস্থায়, অন্য পাশে গিয়ে জাস্ট যোগ হয়ে গেল। এখন আমরা এখানে 3i1 প্লাস 6 তো এই দুইটা রাশির সাথেই গুণ অবস্থায় আছে, তার মানে 6i1 প্লাস 6i2
ইজুগাল টু 42 আমরা বলতে পারি। তাহলে 3i1, 6 তো দুইটার সাথেই গুণ অবস্থায় আছে, গুণ করার পর তাহলে i1 আছে কয়টা, i1 আছে এখানে 3i1 এবং 6i1, তাহলে 6 আর 3 9i1 আমরা বলতে পারি। তাহলে 9i1 প্লাস 6i2 ইজুগাল টু 42, এইটার আমরা বলতে পারি 1 নাম্বার সমীকরণ। প্রথম লুপ থেকে আমরা প্রথম সমীকরণ পাইলাম। এখন সেকেন্ড লুপে একইভাবে যখন আমরা কেভিএল প্রয়োগ করব, তাহলে আমরা সেকেন্ড লুপের নাম দিতে পারি বি সি ডি ই বি। তাহলে আমরা বলতে পারি যে বি সি ডি ই বি লুপে কেভিএল প্রয়োগ করে, তাহলে আমরা এই 12 সাইনটা প্রথমে পজিটিভ সাইন ধরলাম, যে কোনো একটা ধরলেই হবে, কিন্তু আপনি প্লাস ধরলে পরেরটা একটা বাদ দিয়ে একটা ধরতে হবে, একটা বাদ দিয়ে আরেকটা ধরতে হবে, একটা বাদ দিয়ে আরেকটা ধরতে হবে। তাহলে আমরা কি করলাম, পজিটিভ 12i2 ধরলাম, পজিটিভ 12i2। এখন আপনি প্লাস তো ধরছেন, তাহলে এই দিকে যখন ঘুরবেন তাহলে প্লাস ধরার পর প্লাস বাদ দিয়ে কি মাইনাস ধরতে হবে না, তাহলে আপনি বলতে পারেন -84, -84। এখন আপনি লাস্ট মাইনাস ধরছেন, তাহলে আপনার কি করতে হবে, আবার ঘোরার সময় মাইনাস বাদ দিয়ে কি প্লাস ধরতে হবে না, একটা বাদ দিয়ে তার একটা ধরতে হবে, তাহলে আপনি মাইনাস বাদ দিয়ে প্লাস ধরতে পারেন 6i3। তাহলে আমরা বলতে পারি প্লাস 6i3 ইজুগাল টু 0। তাহলে আমরা 12i2 প্লাস এই যে 6i3, 6 এর জায়গায় 6 বসাইলাম, i3 এর পরিবর্তে বলতে পারবো আমরা i3 এর পরিবর্তে i1 প্লাস i2 ইজুগাল টু, আমরা -84 রে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে গেছি, ওইটা +84 হয়ে যাবে। এখন আমরা ক্যালকুলেশন করলে লিখতে পারবো যে 12i1 এই যে 6 এর সাথে i1 এবং i2টা কি গুণ অবস্থায় আছে না, তাহলে 6i1 প্লাস 6i2 ইজুগাল টু আমরা 84 বলতে পারবো। এখন আমরা i1টারে একত্রে আনি, প্রথমে 6i1 আছে, এখন i2 আছে হলো 2টা, এখানে আছে 6টা, এখানে আছে হলো 12টা, 6 আর 12 কত, 18টা i2 আছে না, তাহলে আমরা বলতে পারবো 18i2 ইজুগাল টু 84 আমরা বলতে পারি। এখন আমরা কিন্তু এখানে দুইটা সমীকরণ পাইলাম, এই সমীকরণটারে আমরা কিন্তু অবশ্যই ক্যালকুলেটরের সাহায্যে বের করবো। আমরা বলছিলাম যে এখানে সমীকরণটারে অবশ্যই আমার ক্যালকুলেটরের সাহায্যে বের করতে হবে। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে যদি বের করতে হয়, তাহলে আমার যে সিস্টেম বা রুলসটা ফলো করা লাগবে, সর্বপ্রথম আমাকে ক্যালকুলেটরটা নিতে হবে, এই যে ক্যালকুলেটরটা নিতে হবে। ক্যালকুলেটরে আমার সর্বপ্রথম এখানে মুড প্রেস করতে হবে, এই যে মুডটা দেখা যাচ্ছে, এই যে মুড, আমরা সর্বপ্রথম মুডটারে প্রেস করব। মুড প্রেস করলে পরে ক্যালকুলেটরটা অন করে তারপর আমরা মুড প্রেস করব। এই যে মুডটা যখন আমরা প্রেস করব, তখন দেখেন যেখানে অনেকগুলো অপশন আসছে, এখানে 5 নাম্বারে আছে ইকুয়েশন মুড, 5 নাম্বার, আমরা 5 প্রেস করলাম। 5 প্রেস করলে তাহলে কিন্তু আমার ইকুয়েশন মুডে অলমোস্ট চলে যাবে। এখন 5-এর পর 1 নাম্বার প্রেস করতে হবে, অর্থাৎ মুড 51 দিলেই আপনার এভাবে একটা ফরম্যাট চলে আসবে। এইটারে আমরা দুইটা সমীকরণ সলিউশন করার কাজে আমরা ব্যবহার করি। তাহলে আমার কি করতে হবে, মুডে চাপ দিয়ে তারপরে 51 প্রেস করলে, 51 প্রেস করলেই আমার এই ধরনের একটা টাইপ চলে আসবে। এখন আমরা যে দুইটা সমীকরণ পাইছিলাম, খাতায় আগে লিখে নেবেন সমীকরণ দুইটার যে দুইটা আমরা মান পাইছি। প্রথম সমীকরণে 1 নাম্বার মানটা কি ছিল, অর্থাৎ i1 এর সহগ কি ছিল, i1 এর সহগ কিন্তু ছিল আমাদের 9। তাহলে আমরা কি করব, 9 দিয়া ইজুগাল টু দিতে পারি, 9 ইজুগাল টু 9 দিয়ে তারপরে ইকুয়াল দিতে হবে, ঠিক আছে। তারপরে i2 এর মানটা কি ছিল, i2 এর সহগ কিন্তু ছিল 6, তাহলে i2 এর সহগ ছিল 6 দিয়ে আমরা ইজুগাল টু দিতে পারি। এবং সমান সমানের পরের মানটা কিন্তু ছিল 42, সমান সমানের পরের মানটা ছিল 42 দিয়ে ইজুগাল টু দেব। অর্থাৎ i1 এর জায়গায় i1 এর সহগটা দিতে হবে, i2 এর জায়গায় i2 এর সহগটা দিতে হবে, এবং সমান সমানের পরের সহগটা c এর স্থানে দিতে হবে। এর জায়গায় হলো i1 এর সহগ, b এর জায়গায় i2 এর সহগ, এবং c এর জায়গায় হলো আমার কি নরমাল সহগটা, সমান সমানের ওই পাশের সহগটা। এখন যখন প্রথম সমীকরণের মানগুলো আমার বসানো শেষ হয়ে গেল, দ্বিতীয় সমীকরণের মান ছিল i1 এর সহগ ছিল 6। তাহলে দেখেন এখানে কিন্তু অলরেডি দ্বিতীয় 2 নাম্বার সমীকরণ এখানে চলে গেছে। তাহলে 2 নাম্বার সমীকরণে গেলে আমরা 2 নাম্বার সমীকরণের মান প্রথমে বসাইতে পারি কত, প্রথমে আমরা বসাইতে পারি 6, i1 এর মান বসাইতে পারি 6 দিয়ে ইজুগাল টু, তারপরে i2 এর সহগ কত ছিল, i2 এর সহগ ছিল 18, তাহলে আমরা 18 বসাইয়ে দিতে পারি ইজুগাল টু, এবং সমান সমানের পরের মানটা ছিল 84, তাহলে আমরা 84 বসাইয়ে তারপরে দিতে পারি ইজুগাল টু। দেখেন এখানে যখন আমার মানগুলো বসানো হয়ে যাবে, তখন যদি আমরা সমান সমান দেই, তাহলে আমাদের প্রথমে এক্স এর মান আসছে। আপনি যখন ক্যালকুলেশন করছিলেন তখন কিন্তু আপনি i1 এর মানটা প্রথমে দিছিলেন, তার মানে এক্স এর মান মানে হলো i1 এর মান, এবং
পরে আসছে ওয়াই এর মান, ওয়াই এর মান আসছে 4, এটা কিন্তু আপনার i2 এর মান, মনে রাখতে হবে। তাহলে প্রথমে আপনি i1 এর মান লিখছিলেন, এই কারণে x এর মান হবে i1 এর মান, পরবর্তীতে i2 এর মান লিখছিলেন, এই কারণে x এর মানটা হবে i2 এর মান। তাহলে i1 এর মান পাইলাম আমরা 2 এবং i2 এর মান পেলাম 4। তাহলে আপনারা কিন্তু বোর্ডে দেখতে পাচ্ছেন যে আমরা i1 এর মান বসাইছিলাম 2 এবং i2 এর মান বসাইছিলাম 4। তাহলে এমন যদি আসে, তাহলে আমরা এখানে i1 এর মান এবং i2 এর মান পাইলে i3 এর মানটা আমরা পেয়ে যাব না। i3 এর মান কিন্তু আমরা পাইছি i1 প্লাস i2। তাহলে আমরা i3 এর পরিবর্তে বলতে পারি i1 প্লাস i2। i1 এর মান 2 এবং i1 এর মান 2 এবং i2 এর মান হলো 4। ক্যালকুলেশন করলে আমরা পাবো 6 এম্পিয়ার। আমাদের যেহেতু প্রত্যেক শাখার কারেন্ট বের করতে বলছে, এই একটা শাখার কারেন্ট, এই একটা শাখার কারেন্ট এবং এই একটা শাখার কারেন্ট, এই তিনটা আমরা ক্যালকুলেশন করে তারপরে কারেন্ট তিনটা বের করতে পারি। তো সকলকে এর মাধ্যমে আমি আমার এই ক্লাসের মুলতবি ঘোষণা করছি এবং সকলকে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। এবং সকলের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা বড় বানানোর জন্য আপনারা অবশ্যই আমাকে হেল্প করবেন। আপনার ফ্রেন্ড সার্কেল, আপনাদের ছোট ভাই, আপনাদের বড় ভাই যারা আছে ডিপ্লোমা সেক্টরের, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল বা ফার্স্ট সেমিস্টারের যে কোনো ডিপার্টমেন্ট, তাদের অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করাবেন এবং আমার চ্যানেল সাজেস্ট করবেন, আমি আশাবাদী। তো আজকে এই পর্যন্তই থাকবে। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।